হ্যালো এভরিওয়ান। তো আমরা যে সিরিজটা করছি পিওয়াইকিউ সিরিজ এসএসসি জিডি 2024-এর, তার মধ্যে ফার্স্ট শিফট, সেকেন্ড শিফট, থার্ড শিফট হয়ে গেছে এবং ফোর্থ শিফটের আমি পার্ট 1 1 থেকে 10টি অঙ্ক এর আগের ক্লাসে সলভ করেছি। আজকে আমরা করব 11 থেকে 20 পর্যন্ত। ঠিক আছে, এই ক্লাসগুলো কাদের জন্য হেল্পফুল? যারা কি শুধু জিডির এক্সাম দিবে তাদের জন্য না। দেখো, এখানে এই ক্লাসের মাধ্যমে আমি দেখাচ্ছি হচ্ছে কিভাবে আমরা এক্সামে কিভাবে আমরা অঙ্ক করব, কিভাবে করলে তাড়াতাড়ি হবে। সময় থাকে না, অনেকের সময় নিয়ে প্রবলেম হয়। তো কীভাবে আমরা অঙ্কটা শুরু করব, কোন জায়গা থেকে, বা কোথায় ক্যালকুলেশন একটু স্কিপ করব, বা কোন অঙ্কটা পরে করব, কোন অঙ্কটা আগে করব, ইউনিট ডিজিট দিয়ে কীভাবে উত্তর বের করব, এই সমস্ত আমি দেখাচ্ছি, যেগুলো আমাদের হচ্ছে পরীক্ষা চলাকালীন মাথায় রাখতে হবে। তো তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। আর একটু দেখলে কোনোদিনও ভাই শেখা যায় না। একটু দেখলাম, 2 মিনিট দেখলাম, পুরোটা দেখো, দেখে বোঝার চেষ্টা করো। যদি না বোঝো তাহলে আরও দেখো। মেন কথা, তোমাদের যারা বুঝবে না তারা আরেকবার করে দেখে নিবে। আর এই পিওয়াইকিউ কিন্তু তোমাদের অনেক হেল্প করতে চলেছে পরীক্ষাতে। তোমরা যারা এটা করে যাবে, পরীক্ষাতে গেলেই টের পাবে। আর ছোটো ছোটো এই টেকনিকগুলো যেগুলো আমি ব্যবহার করি অঙ্ক করার সময়, তোমরা যদি এগুলো ব্যবহার করো অনেক উপকার হবে। ঠিক আছে, তো বেশি কথা না বাড়িয়ে আজকের প্রথম অঙ্ক শুরু করি। 11 নম্বর অঙ্ক কি বলছে? 3529কে 10 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে? এবার 10 দিয়ে ভাগ করতে বলছে। আমরা যারা বিভাজ্যতা পড়েছি তারা জানি ভাগ করার নিয়ম। 10 দিয়ে এমন সংখ্যাকে ভাগ যাবে যার শেষে শূন্য থাকবে। মনে করো আমি 10 দিয়ে 100কে ভাগ করলাম, তাহলে ভাগ চলে যাবে কারণ লাস্টে শূন্য আছে। এবার আমি 100 এর সাথে 1 যোগ করলাম, তাহলে কত হলো? 101। এবার 10 দিয়ে আমি যখন এই 101কে ভাগ করব, তখন দেখব যে 100 তো ভাগ যাচ্ছে আর অবশিষ্ট থাকছে 1। তাহলে এখানে বলেছে 3529। তাহলে একে যদি আমি ভাঙি, 3520 প্লাস 9, তাহলে 3520 তো 10 দিয়ে ভাগ চলে যাবে। তাহলে থাকবে কি? অবশিষ্ট পড়ে 9। আশা করি বুঝাতে পারলাম। ঠিক আছে, এখানে তাহলে কয় সেকেন্ডের অঙ্ক ছিল এটা? 3520 10 দিয়ে ভাগ করলে 0 9 গেল। নেক্সট, তাহলে এটার উত্তর হচ্ছে 9। নেক্সট, পৃথিবীর 10:13 অনুপাতে নাশপাতি এবং পিচ রয়েছে। সেলিনের 7:9 অনুপাতে নাশপাতি এবং পিচ রয়েছে। বিক্রমের 5:7 অনুপাতে নাশপাতি এবং পিচ রয়েছে। ওকে, তাদের মানে পৃথিবীর, সেলিনের আর বিক্রমের নাশপাতি এবং পিচের অনুপাত দেওয়া আছে। হ্যাঁ, তো কি জানতে চেয়েছে? কার নাশপাতি এবং পিচের অনুপাত বেশি, মানে পৃথিবীর বেশি নাকি সেলিনের বেশি নাকি বিক্রমের বেশি। একটা মাইক চলে এসেছিল স্কুলের ভর্তির অ্যাডভার্টাইজমেন্টের জন্য, তার জন্য ভিডিওটা একটু কাটতে হয়েছে। ঠিক আছে, আচ্ছা, এটা মানে অ্যাকচুয়ালি কী বলতে চেয়েছে এই অঙ্কটা, যদি আমরা এটা না বুঝতে পারি তাহলে কিন্তু অঙ্কটা করতে একটু সময় লাগবে। আর যদি বুঝে যাই তাহলে ভাই এটা হচ্ছে তোমার ওই কোন ভগ্নাংশটা বড় এটা দেখো। আমি যদি এই পৃথিবীরটা লিখি, পৃথিবীরটা আমি লিখলাম হচ্ছে তোমার এ কত, তার নাশপাতি আর পিচের অনুপাত। তাহলে কত? 10 হচ্ছে তার নাশপাতি আর পিচের অনুপাত হচ্ছে 13। গেল। তারপরে আমি লিখলাম হচ্ছে কারটা, সেলিনেরটা কত? 7 হচ্ছে এর নাশপাতি, পিচ হচ্ছে 9। তারপর হচ্ছে বিক্রমের কত? 5 হচ্ছে নাশপাতি, 7 হচ্ছে পিচ। এবার এই তিনজনের মধ্যে মানে পৃথিবী, সেলিন আর হচ্ছে বিক্রমের কার বেশি, মানে কি, মানে এই ভগ্নাংশটা যে আমাদের তৈরি হলো এখানে, এই ভগ্নাংশটা কোনটা বেশি? যেটা বেশি তারই অনুপাত বেশি। তাহলে ভগ্নাংশ কোনটা বেশি এটা অনেকভাবে করা যায়। তাহলে ভগ্নাংশটা কি? 10/13, 7/9, 5/7, অনেকভাবে করা যায়। লসাগু করে করা যায়, ভাগ করে করা যায়, কিন্তু আমি তোমাদের একটা পদ্ধতি শিখিয়ে দিচ্ছি, এটা তা মুখে মুখে তাড়াতাড়ি হয়। দেখো, এখানকার উপরের সংখ্যাটার সাথে এই নিচের সংখ্যাটা কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে 9 × 10 কত হবে? 90। এই 90 কার ভ্যালু আসবে? এই প্রথমের ভগ্নাংশটা। ঠিক আছে ভাই? আর এই নিচের সংখ্যাটার সাথে এই উপরের সংখ্যাটাকে গুণ করবে। কত? 7 × 13 91। এই 91 আসবে এর ভ্যালুটা। তাহলে কি হলো? এইটা বড়, 90 বড় না 91 বড়? 91 বড়। তাহলে এটাকে কেটে দাও, কারণ আমাদের শুধু বড়টা নিতে লাগবে। তারপর আর এটার সাথে এটার কম্পেয়ার করতে হবে না, কারণ এটা তো বড়। তাহলে এই বড়টার সাথে এটার কম্পেয়ার করবো। তাহলে 90 ছোট, এটাকে কেটে দিলাম। 91 বড়, তার মানে এই ভগ্নাংশটা বড়। তাহলে এখন এই দুইটার কম্পেয়ার করবো। ঠিক আছে, তাহলে কি হবে? এই উপরেটার সাথে এই নিচেটা, তার সাথে 49। তাহলে এই 49 এটার মান, আর এই নিচেটার সাথে এটার মান বেরোবে। 9 × 5 45। এই 45 বার হলো এটার মান। তাহলে 49 বড় না 45 বড়? 49 বড়। তাহলে 45 কেটে দাও, এটা কেটে দাও, তাহলে লাস্টে কি থাকলো? 7/9। তাহলে কে কার অনুপাত বেশি? 7/9। আর 7/9 কার ছিল? সেলিনের ছিল। ঠিক আছে, কে হবে বেশি? সেলিন। তাহলে উত্তর কী হবে? সেলিন। আশা করি বুঝাতে পারলাম। যদি না বুঝে থাকো কমেন্টে বলবে কোন অঙ্কটা বোঝো নাই, আমি পরের ভিডিওতে আবার ওটা ভালো করে ডিটেলসে বুঝিয়ে দেবো। ঠিক আছে? নেক্সট, 22 জন শিক্ষার্থীর একটি ক্লাসের গড় ওজন 42 কেজি। যদি 33 কেজি এবং 39 কেজি ওজনের 2 নতুন শিক্ষার্থী ক্লাসে যোগ করা হয়, তাহলে 24 জন শিক্ষার্থীর নতুন গড় ওজন কত? সিম্পল অঙ্ক একটা গড়ের।
প্রথমে 22 জন ছিল, তাদের গড় ছিল 42 জন। এবার 22 জনের জায়গায় আরও 2 জন যোগ দিবে, একজন 33 একজন 39। কত? একজন 33 আর একজন 39, এই দুজনের ওজন ওরা যোগ দিবে। তাহলে 2 জন যদি যোগ দেয় এখন কতজন লোক হবে ভাই? 24 জন লোক হবে। তাহলে তাদের নতুন গড়টা কত হবে এটাই জানতে চেয়েছে। এবার বলো 22 জনের 42 করে মানে 42 গড় মানে কি? সবার 42 করে ওজন আছে, কিন্তু এই যে প্রথমের যে ব্যক্তিটা যোগ হলো এর কত কম আছে ভাই? এর আছে 33, কিন্তু থাকতে হয়তো 42, তাহলে গড় 42 হইতো। তাহলে এর আছে 9 কম, 33 থেকে 42 হতে কত লাগে? 9, তার মানে এর 9 কম আছে ওজন। আবার পরের আরেকজন যে ব্যক্তি আসবে ওর ওজন হচ্ছে 39, কিন্তু গড় ওজন তো 42, তাহলে এর কত কম আছে? 3 কম আছে। তাহলে ওভারঅল ভাই টোটাল কত কম আছে? 9 3 12, তাহলে টোটাল 24 জন লোক 12 ওজন কম আছে, 12 কেজি কম আছে। তাহলে এই যে 12 কেজি কম আছে, এই সবাই যে 24 জন আছে, এই 24 জন মিলে এই 12 কম যে ওজনটা 12 কেজি ভাগ করে নিবে। তাহলে ভাগ করে নিলে কত করে তাদের দিতে হবে একজনকে? 0.5 করে দিতে হবে, মানে অর্ধেক করে। দেখো 24-এর অর্ধেক 12, তার মানে 24 জন লোক যদি 50 পয়সা করে দেয়, অর্ধেক পয়সা করে, তাহলে 12 টাকা হবে। তাহলে 24 জন লোক যদি 0.5 করে মানে আধা কেজি করে কমায় নিজের ওজন, তাহলে 12 কেজি কমবে, 12 কেজি মেকআপ হয়ে যাবে। তাহলে অ্যাকচুয়ালি আমাদের কত কমাতে হবে? 0.5। তাহলে আমাদের ছিল 42 কেজি গড়, মাইনাস 0.5, হাফ কেজি যদি আমি বিয়োগ করে দিই, তাহলে কত হবে? 41.5 কেজি। কত? 41.5 কেজি হচ্ছে গড়। নতুন গড়টা কত আসবে? 41.5 কেজি আছে, এখানে আছে, অবশ্যই থাকতে হবে। ঠিক আছে, বোঝাতে পারলাম। কী ছিল? 22 জন লোক ছিল, 42 গড় ছিল, 2 জন লোক নতুন যোগ হলো, যাদের 42-এর থেকে একজনের 9 কম, একজনের 3 কম, মানে ওভারঅল 12 কম। তাহলে 24 জনের মধ্যে এই 12 যে কম, এটাকে মেকআপ করার জন্য 0.5 করে তাদের একজনের 0.5 করে কমবে। তাহলে সবার 0.5 করে কমবে, মানে কি? যে মোট গড় আছে গড়ের থেকেও 0.5 কমবে। ঠিক আছে, 14 নম্বর অঙ্কে কি বলেছে? একজন ব্যক্তি 1 টাকায় 35টি আম কেনেন। বাহ। 30% ক্ষতি হলে তিনি 1 টাকায় কয়টি আম বিক্রয় করেছিলেন? 1 টাকায় 35টি আম কেনেন, কিন্তু 30% তার ক্ষতি হয়, তাহলে সে কয়টি 1 টাকায় মানে কয়টি আম বিক্রি করেছিল? ঠিক আছে, পার্সেন্টেজের অঙ্ক আমি এখান থেকে শুরু করব, পার্সেন্টেজ থেকে। 30% ভাই ক্ষতি হয় মানে কি? 30% মানে 30/100 লিখতে পারি, একটা কেটে দিলে আমি কি লিখতে পারি? যে 10টা তার কেনা ছিল, 60টা সে বিক্রি করে। তাহলে এবার তোমরা একটা জিনিস, ছোট্ট জিনিস বোঝো, যে 10টা করে যদি আমি মানে ক্রয় মূল্য যদি 10 হয় কিনি, আর বিক্রয় মূল্য এসপি যদি আমার 7 হয়, তাহলে কি কখনো আমার লস হবে? হবে না। কারণ 10 টাকায় আমি কিনেছি, 60 টাকায় আমি বিক্রি করেছি, তাহলে আমার কি হবে? লস হবে। কিন্তু যখন বলবে মানে সংখ্যায় আসবে যে টাকায় আমি 10টি কিনেছি, আর 60টি বিক্রি করেছি, তাহলে তবে লাভ হবে। তাহলে এই ক্ষেত্রে কনফিউজ হবে না তোমরা, এই ক্ষেত্রে হচ্ছে এটাকে উল্টে দিতে হবে। কি করতে হবে? উল্টে দিতে হবে। তাহলে কি হবে? এখানে আসবে 7, এখানে আসবে 10, মানে কি? টাকায় আমি 10টি কিনেছি, সরি, টাকায় আমি 60টি কিনেছি, 10টি বিক্রি করেছি, 10টি বিক্রি, হ্যাঁ, টাকায় আমি 60টি কিনেছি, 10টি বিক্রি করেছি। হ্যাঁ, তাহলে কি বললাম? তাহলে এখন কি হলো? টাকায় আমি 60টি কিনেছি আর 10টি বিক্রি করেছি। 1 টাকায় যদি 60টি কিনি, কেনার পর যদি 1 টাকায় 10টি করে দেই, ভাই আমার লস হবে। ঠিক আছে, এটাই বলছে। তাহলে আমি এখানে কিনেছি 60টা, কিন্তু অঙ্কে বলেছে আমার 35টা কিনেছি। তাহলে 7 মানে ভাই 35, তাহলে 10 মানে কত? কারণ 10টি আমি বিক্রি করেছি, 60টি আমি কিনেছি, তাহলে 7 মানে যদি 35 হয়, 5 7 35, 5 গুণ, তাহলে 10 মানে কত হবে? 5 10 50। তাহলে কয়টি বিক্রি করেছি? 50টি। ঠিক আছে, নম্বর অঙ্কে কি বলেছে? 15 নম্বর অঙ্কে বলেছে 2 বছরের জন্য সুদের একটি নির্দিষ্ট হারে একটি মূলধনের উপর সরল সুদ হলো 12,800 টাকা, 12,800 টাকা, এবং 14,400 টাকা হলো চক্রবৃদ্ধি সুদ। মূলধনটা কত ছিল এটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, এটা আমি একটা তোমাদের হালকা করে কনসেপ্ট বলে দিচ্ছি। 2 বছরের জন্য এখানে বলছে যে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদ আলাদা আলাদা হয়েছে, অবশ্যই আলাদা আলাদা হয়। এখানে আমি সিম্পল ইন্টারেস্ট মানে সরল সুদকে আমি এখানে লিখলাম, কত হয়েছে? 12,800 টাকা হয়েছে সরল সুদ, 12,800 টাকা। সিআই কম্পাউন্ড ইন্টারেস্ট কত হয়েছে? 14,400 টাকা। এবার ভাই একটা জিনিস আমাকে তোমরা বলো, যে ধরো আমি এখানে বললাম যে 100 টাকার 10% সুদ, কত পার্সেন্ট? 10% সরল সুদ, 1 বছরে কত? 100 টাকা 10%, 1 বছরে কত? 10 টাকা। 2 বছরে সরল সুদ কত? প্লাস 10, 20 টাকা। কত টাকা হলো? 20 টাকা। মানে কি বুঝলাম? যে 2 বছরে যেটা সুদ হয়, মানে এখানে সরল সুদ 2 বছরে 12,800 টাকা, তার মানে এখানে 2 বছরে সরল সুদ হচ্ছে 20 টাকা, তার মানে 1 বছরে তার অর্ধেক হবে 10 টাকা। 1 বছর 10 টাকা, 1 বছর 10 টাকা, 2 বছর মিলে 20 টাকা। তাহলে আমি কী বোঝাতে চাইলাম ভাই? যে এখানে যে 12,800 টাকা আছে, এই 12,800 টাকা
কিভাবে এসেছে? প্রথম বছর হচ্ছে 6,400 টাকা, পরের বছর হচ্ছে 6,400 টাকা, এই মিলিয়ে হয়েছে আমাদের 12,800 টাকা। এবার আমি কিভাবে প্রিন্সিপালটা বের করব? এবার যে এই উদাহরণটা যে আমি দিলাম, এটাকে যদি আমি ভাঙাই মানে কি হবে? মনে করো আমি এই যে পি মানে আসল, তো পি লিখলাম আমি 100 টাকা। আমি কি বললাম? আচ্ছা, এর 10% করে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্যটা বের করবো। দেখো, 2 বছর 2 ইয়ার 100-র 10% সুদ, ঠিক আছে? 100-র 10% কত? 10 টাকা প্রথম বছর, পরের বছরও 10 টাকা। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কি হয়? এই যে 10 টাকাটা আছে, এই টাকাটার আবার 10% বের করতে হবে, তাই তো? আমরা সবাই জানি এটা, যে চক্রবৃদ্ধি সুদ মানে কি? সুদের উপরে আবার সুদ। তাহলে এই 10% কত? 1 টাকা। তাহলে এই যে 1 টাকাটা আসলো ভাই, এই 1 টাকাটা কোথা থেকে আসলো? এই 1 টাকাটাই হচ্ছে তোমার চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের মধ্যে ডিফারেন্স। কারণ এই দেখো, এখানে 10-10-20 আসলে হচ্ছে তোমার সিম্পল ইন্টারেস্ট, আর এই 20-এর সাথে এই 1 যোগ করলে 21 হবে। এই 21 হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি সুদ, আর এটা হচ্ছে সরল সুদ 20 টাকা। তাহলে ডিফারেন্স কত? 1 টাকা। এই যে 1 টাকা, এই যে 1 টাকা, মানে কি? এই 1 টাকাটাই হচ্ছে ডিফারেন্স। তাহলে আমরা কি বুঝলাম? যে আমাদের একটা কোনো আসল ছিল, কি ছিল? পি, ঠিক আছে? আমি 100 টাকায় ধরি পিকে, আমি সুদের পার্সেন্টেজ জানি না, আমি পিকে 100 টাকায় ধরলাম, ঠিক আছে? আমি সুদের পার্সেন্টেজ জানি না, তো প্রথম বছর আমার 6,400 টাকা হয়েছে, 6,400 টাকা। দ্বিতীয় বছরও আমার 6,400 টাকা হয়েছে। এবার একটা জিনিস আমাদের দেখতে হবে, যে 12,800 টাকা হচ্ছে সরল সুদ, আর 14,400 টাকা হচ্ছে তোমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে এই দুটোর মধ্যে ডিফারেন্স কত? এই দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে 1,600 টাকা। তাহলে পরের বছর এই সুদ থেকে, সুদের উপরে 1,600 টাকা পেয়েছি। তাহলে সুদের উপরে 1,600 টাকা পেয়েছি, কত পার্সেন্ট পেয়েছি? 64শো টাকার উপরে 1,600 টাকা আমি পেয়েছি। দুটো শূন্য কাটা, 16 দিয়ে 64কে কাটলে 4, 100 মানে 25%। 25% সুদ আমি পেয়েছি। তাহলে কত পেয়েছি? 25%। 25%, 25% আমি পেয়েছি। 25% মানে কি? 25% কি বের হলো আমাদের এখানে? 25% বের হলো সুদের হার। কি বের হলো? সুদের হার, ঠিক আছে? তাহলে এই 25% মানে এই 100-র 25% হয়েছে তোমার 6400। তাহলে 25% মানে যদি 6400 হয়, 100% মানে কত? এটা বের করলেই হয়ে যাবে। তাহলে 25 4 গুণ হয় 100, তাহলে 64-র সাথেও 4 গুণ করলে কত হবে? 256,000। তাহলে এটার উত্তর কত হবে? 256,000। এবার তোমরা ভাবছো হয়তো যে এটা কি হয়ে গেল, এত বড়, এত কাটাকাটি কিচিমিচি, এত কি হচ্ছে এগুলো? দেখো, এটা কতটা ইজি ছিল। এটা হচ্ছে অঙ্ক পড়েই হয়ে যাবে। এখান থেকে তোমরা ডিফারেন্সটা বের করে নিতে, কত? 1,600 গেল। 1,600 তোমাদের মাথায় আছে যে ডিফারেন্স হচ্ছে 1,600। এটাকে তোমরা 2 ভাগ করবে, 6400। তাহলে 6400 টাকার উপরে 1,600 টাকা সুদ হয়েছে, মানে 25%। তাহলে 25% মানেই 6400। এবার 25% মানে যদি 6400 হয়, তাহলে 100% যেটা আমি ধরেছি 100, 100 মানে কত? সিম্পল ব্যাপার, তাহলে বের হয়ে যাবে, ঠিক আছে? না বুঝলে আমাকে বলবে, আমি পরের ভিডিওতে এর উপরে যে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের যে পার্থক্য, এর উপরে ডিটেলসে ভিডিও বানাবো, 2 বছরের 3 বছরের, ঠিক আছে? নেক্সট, হ্যাঁ, পরে একটা সোজা অঙ্ক, এটা বদমাশ নিয়মের অঙ্ক, করে ফেলি তাহলে। এটা দিয়ে যদি আমি এটাকে ভাগের কাজ আগে করতে হবে, এটা দিয়ে এটাকে কাটলাম, কত হলো? 504। ওখান থেকে তাহলে কি বের হয়ে আসলো? 504 বের হয়ে আসলো, যোগ এখানে গুণটা করে নিতে হবে, 6 × 2 = 2, 318 × 192, বিয়োগ এখানেও গুণটা করে নিতে হবে, 318 8 78, ঠিক আছে? এবারে কি করব? আগে যোগ পরে বিয়োগ। তাহলে এটা যোগ আছে, এটা যোগ আছে, তাহলে 4 2 6 9 6 বিয়োগ 78। তাহলে এখানে 6 আছে, এখানে 8 আছে, তার মানে বিয়োগ করলে 8 আসতে হবে। আচ্ছা, এখানেও 8 আছে, এখানেও 8 আছে, তাহলে বিয়োগ করে দিই। 8 হাতের 1 7 8 1, তার মানে 1 8 1 8, এখানে 1 8 আছে, আর করব না, ঠিক আছে? নেক্সট, একটি চেয়ারের ধার্য মূল্য তার ক্রয় মূল্যের চেয়ে 20% বেশি। আচ্ছা, 20 টাকা ছাড়ের পর 220 টাকায় চেয়ার যদি বিক্রি করা হয়, তাহলে হচ্ছে লাভের শতাংশ কত? এটা জানতে চেয়েছে। দেখো, পার্সেন্টেজের অঙ্ক, তাহলে আমি এখান থেকে শুরু করি। 20% বেশি মানে আমি এক কাজ করি, দেখো এখানে 220 আছে না, এখানে 100 ধরবো না, এখানে আমি 200 ধরবো। মানে কি? আমি ধরলাম সিপি মানে ক্রয় মূল্য আমার 200 টাকা ছিল, কারণ ক্রয় মূল্যের উপরে 20% বেশি লেখা আছে ধার্য মূল্য। তাহলে এর 20% বেশি আমি লিখবো, ধার্য মূল্য ধার্য করব। 20% বেশি মানে 240 টাকা। 200-র 10% 20 টাকা, আর 10% কত? 20 টাকা। আমি দেখো বুঝিয়ে দিই তোমাদের এটা আরেকবার। এই যে 200 আছে না, এর আমাদের 10% যদি আমরা বের করি, তাহলে একটা শূন্য কেটে দাও, কত? 20। তাহলে এর যদি 10% 20 হয়, 20% কত হবে? আবার 20, আবার 10%, তাহলে 20 20 40। এরকম করে তোমরা মনে করো 15 7 5 8 9 এরকম দেওয়া আছে, যেটা দশমিকে উত্তর আসবে। এর 10% কত হবে? এই 10% হবে এক ঘর আগে দশমিক, তার মানে কত? 15 7 5 8 দশমিক 9। এর 1% কত হবে? আর এক ঘর আগায় দাও দশমিক, তারপর কত হবে? 15 7 5 দশমিক 8 9। তোমরা এটা ক্যালকুলেশন করে দেখতে পারো।
ঠিক আছে, পরীক্ষায় এগুলো মেথড করবে, পরীক্ষায় তোমরা ক্যালকুলেশন করে সময় নষ্ট করো। ঠিক আছে, তাহলে কি করলাম, এটা হয়ে গেল এমপি মার্ক প্রাইস। সিপি থেকে 20% বাড়িয়ে আমি মার্ক প্রাইস লিখলাম ধার্য মূল্য। ঠিক আছে, কত হলো 240। এবার এখান থেকে আমি ছাড় দেবো, ছাড় দিয়ে কী করবো, ছাড় কোন জায়গা থেকে দেয়, মার্ক প্রাইস থেকে, দিয়ে কী করে বিক্রি করে, সেল করে। কয় টাকা ছাড় দেবো, 20 টাকা। তাহলে 20 টাকা ছাড় দিলে কয় টাকায় বিক্রি করবো, 220 টাকায়। 240 টাকা দাম ছিল, 20 টাকা ছাড় দিলাম, 220 টাকায় বিক্রি করলাম। তাহলে বলছে লাভ কত, তাহলে 200 টাকায় কিনেছি, ক্রয় মূল্য 220 টাকায় বিক্রি করেছি, 200 টাকায় কিনেছি, 220 টাকায় বিক্রি করেছি, লাভ কত হয়েছে, লাভ কত হয়েছে 20 টাকা, লাভ হয়েছে 20 টাকা। তাহলে 200 টাকায় 20 টাকা লাভ হয়েছে, একটু আগে তো বললামই 200 টাকায় 20 টাকা মানে হচ্ছে 10%। ঠিক আছে, 200 টাকায় 20 টাকা মানে 10%। 18 নম্বর অঙ্কে কি বলেছে, সরলীকরণের অঙ্ক একটা, 18 নম্বর অঙ্ক। তাহলে ভাগের কাজ না, আগে ব্রেকেটের কাজ করতে হবে। তাহলে 3 4 12, এখান থেকে পেলাম 12 ভাগ 8 বিয়োগ 20, এখান থেকে পাবো 12 বিয়োগ 48, এটা পাবো, এটা পাবো। তাহলে 12 বিয়োগ 48 যদি আমি করি কত হবে, 36, 36 ভাগ 12 কত হবে, সমান সমান 3। বাবা সুন্দর, এরকম অঙ্ক সবার সাথে হয়। নেক্সট, সরল সুদের হারে একটি নির্দিষ্ট রাশি 10 বছরে নিজের থেকে 7 গুণ হয়, 20 বছরে কত গুণ হবে। আচ্ছা, 10 বছরে হচ্ছে 7 গুণ হয়, মানে 1 টাকা যদি আমি রাখি 60 টাকা হয়ে যায়। 1 টাকা আমি রাখলাম, 60 টাকা হয়ে গেল, কয় টাকা সুদ হলো, 6 টাকা। কত বছরে 6 টাকা সুদ হলো, 10 বছরে। আচ্ছা, 10 বছরে 6 টাকা সুদ হয়, 20 বছরে ডাবল হবে 12 টাকা। তাহলে কী হবে, 1 টাকা থেকে 12 টাকা সুদ হবে, তাহলে কত গুণ হয়ে যাবে, 13। বুঝতে পারলাম, এখানে কিন্তু সবাই দেখো 12 অপশানে আছে, সবাই কিন্তু 12 দিয়ে দিবে। কিন্তু ভাই দেখো 1 টাকা রেখেছি, 7 গুণ 60 টাকা হয়েছে, সুদ হয়েছে তো 6 টাকা। তাহলে 10 বছরে 6 টাকা সুদ হয়, 20 বছরে 12 টাকা সুদ হবে। তাহলে 1 টাকা রেখেছি 12 টাকা সুদ হবে, টোটাল টাকা হবে আমার 13 টাকা। তাহলে 1 টাকা রেখেছি 13 টাকা হলো, কত গুণ হলো, 13 গুণ, এটাই জানতে চেয়েছে। ঠিক আছে, একটু নজর রাখতে হবে যে কোনটা জানতে চেয়েছে, এগুলো সিলি মিস্টেক হয়ে যায়। আজকের সর্বশেষ অঙ্ক, এবং এর মাধ্যমে এই অঙ্কটা করলেই 4th শিফট শেষ। ঠিক আছে, বিক্রম একটি পরীক্ষায় 32% নম্বর পায়, আমি লিখি 32% নম্বর পেয়েছে এবং 15 নম্বরের জন্য ফেল করেছে, মানে বিয়োগ 15। সে যদি 57% নাম্বার পায়, সে যদি 57% নাম্বার পায়, তাহলে পাস তো করবে করবে, প্লাস 10 নম্বর বেশি পাবে, প্লাস 10। এবার তুমি দেখো, একজন ছিল যে 32% পেয়েছে, সে 5 নম্বর থেকে 15 কম পেয়েছে। আর একজন 57% নাম্বার পেয়েছে, আবার 5 নম্বর থেকে 10 বেশি পেয়েছে। তাহলে সে কি করেছে, এই যে তার থেকে কত পার্সেন্ট বেশি পেয়েছে, 32 থেকে 57 কত পার্সেন্ট বেশি পেয়েছে, ও 25% বেশি পেয়েছে। কত পার্সেন্ট, 25% বেশি পেয়েছে। এবং নাম্বার কত বেশি পেয়েছে, নাম্বার 32% যার ছিল তার তো 15 কম ছিল, এ আবার ওই 15 পেয়েছে আবার আবার কি করেছে, 10 বেশি পেয়েছে। তাহলে 15 তো পেয়েছে, 10 আবার বেশি পেয়েছে, মানে 25 পেয়েছে। তাহলে 25 মানে 25, 1 মানে 1। তাহলে 57% যে লোকটা না, যে ব্যক্তিটা নাম্বার পেয়েছে, 57% মানে কত, 57। 57 তো পেয়েছে, কিন্তু 10 বেশি পেয়েছে 5 নম্বর থেকে, কারণ 5 নম্বর জানতে চেয়েছে, দেখো পরীক্ষা উত্তীর্ণ নম্বর কত। তাহলে 10 বেশি পেয়েছে, 10 বিয়োগ করে দাও, 57 নম্বর থেকে 10 বিয়োগ করে 47। এই 47 নম্বরটাই ছিল হচ্ছে 5 নম্বর। ঠিক আছে, তোমরা দেখতে পেলে যে 10টা অঙ্ক করলাম, বা এই 4th শিফটের যে 20টি অঙ্ক, এর আগের দিনের 10টা, এখনকার 10টা, কোনো অঙ্কই কঠিন না। একটি অঙ্ক এমন নেই যে মানে করার মতো না, কিন্তু কি পরীক্ষার সময় ওই সিচুয়েশনে আমরা কি করি, টাইম কম থাকে, ক্যালকুলেশন একটু এসে যায়, বা অঙ্কটা ধরতে পারি না, তার জন্য হয় না। তার জন্য আমাদের প্রিভিয়াস ইয়ারগুলো করতে হবে। আর তোমরা সবাই পড়তে থাকো ভালো করে, আর বেশি দিন নেই পরীক্ষার, এই কদিন যদি পরিশ্রম করো মেরিট লিস্টে একটা নাম আসবে, অবশ্যই আসবে। আর টেনশন করতে হবে না পরীক্ষার পরে যে আমার নাম আসবে কিনা, আমার নাম আসবে কিনা, দৌড়াবো কিনা, মনে করো দৌড়া পাস করলে তারপরে যে ফাইনাল মেরিটের জন্য যে চিন্তা, ওই চিন্তাটা যেন না থাকে, তার জন্য পরিশ্রম কিন্তু এখনই করতে হবে। ঠিক আছে, আর অঙ্ক তোমার এমন একটা সাবজেক্ট, এখানে যদি তুমি 20টার মধ্যে 20টা করে আসতে পারো, তাহলে তোমার নাম্বার অনেক এগিয়ে যাবে। ঠিক আছে, এখানেই রাখছি তাহলে আজকে, নেক্সট শিফটে নিয়ে দেখা হচ্ছে পরের ক্লাসে। ঠিক আছে, গুড বাই।